নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে মহারাজ হন্তদন্ত করে মায়ের কাছে গিয়ে পৌঁছে গেছে। মায়ের হাতটা ধরে সমানে মা মা করে যাচ্ছে। মা উঠো না, এরকমই বলতে থাকে। ডাক্তারকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা এখন কেমন আছে? ডাক্তার বলেন, এখন এমনি স্টেবল, কিন্তু আর আধ ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে হসপিটালে শিফট করতে হবে। এটা শুনে মহারাজ একটু ঘাবড়ে যায়। মহারাজ বলতে থাকে, মা তুমি শুনতে পাচ্ছ? আমি মহারাজ। মা শুনতে পাচ্ছ তুমি? মা হ্যাঁ আমি মহারাজ মা, সমানে বলতে থাকে। ওদিকে মহারাজের ডাক শুনে পূর্ণিমা সাড়া দিতে শুরু করে, একটু নড়াচড়া করতে শুরু করে, আর ঘুমের ঘোরেই মহারাজ মহারাজ বলতে থাকে। মহারাজ বলতে থাকে, একবার দেখো না মা, একবার তাকিয়ে দেখো আমার দিকে, একবার দেখো মা। পূর্ণিমার জ্ঞান ফেরে, জ্ঞান ফিরে মহারাজের দিকে তাকায়। মহারাজ কাঁদতে থাকে। মহারাজের গালে হাত দিয়ে মহারাজকে আদর করতে থাকে পূর্ণিমা। বলে, মহারাজ তুই এসেছিস? মহারাজ বলে, হ্যাঁ মা আমি এসেছি। পূর্ণিমা বলে, তুই এসেছিস মহারাজ? মহারাজ বলে, এমন কাণ্ড বাঁধালে না এসে থাকতে পারি বলো? পূর্ণিমা চারিদিকটা দেখে, বলে, সোমনাথ, আমার সোমনাথ কই? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ দাদাকে ডাকছি মা, ডাকছি, এক্ষুনি ডাকছি, একটু দাঁড়াও, দাদাকে আমি ডাকছি। বলে মহারাজ সোমনাথকে ফোন করতে থাকে। মহারাজ ফোন করতেই থাকে, কিন্তু কিছুতেই ফোনটা রিসিভ করে না। এদিকে অজ্ঞান অবস্থায় পূর্ণিমা তো সোমনাথ সোমনাথ করে যাচ্ছে। এদিকে মহারাজ মনে মনে ভাবতে থাকে, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি তোমার সোমনাথকে নিয়ে আসছি। জয়া মনে মনে ভাবতে থাকে, একই মায়ের পেটের দুই ভাই, তাদের কত স্বভাবের পার্থক্য। মহারাজ কত উদার আর সোমনাথ কতটা স্বার্থপর, এইসব কথা ভাবতে থাকে জয়া। ওদিকে পাড়া প্রতিবেশীরা বলে, মহারাজ পেলে না তো ফোনে সোমনাথকে? বলে না। প্রতিবেশীরা বলে, তোমার দাদাকে আমি অনেকবার ফোন করেছি কিন্তু পাইনি, তোলেনি ফোনটাও। খানিক্ষণ চুপ করে থাকে মহারাজ। তারপর পাড়া প্রতিবেশীদের বলে, আপনাদের অনেক ধন্যবাদ, ভাগ্যিস আপনারা এসেছিলেন বলে আমার মা আজকে ঠিক আছে। প্রতিবেশীরা বলে, তুমি চিন্তা করো না মহারাজ, তুমি একদম ঠিক সময়ে এসেছো। কিন্তু তুমি এত তাড়াতাড়ি গ্রামের বাড়ি থেকে এলে কি করে? তখন শিব সবাইকে নিয়ে ঢুকে পড়ে। মানে শিব জয়ন্ত যেহেতু হাইওয়ে ধরে এসেছে, তারাও মহারাজের পরপরই পৌঁছে গেছে। বলে, দাদা একদম ঝড়ের গতিতে এসেছে, যেই শুনেছে মায়ের এরকম অবস্থা এক সেকেন্ডও টাইম নষ্ট করেনি। শিবের গলা পেয়ে পূর্ণিমা শিব শিব করতে থাকে। শিব বলে, হ্যাঁ মা, বলে মায়ের কাছে আসে। ডাক্তারবাবু বলে, আমার মনে হয় না ওনাকে আর হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, সি ইজ বেটার নাও। তখন সবাই একটু শুনে শান্তি পায়। জয়া বলে, নিজের সন্তানদের দেখতে পেয়ে মা এখন একেবারে সুস্থ। মহারাজের হঠাৎ করে চোখ যায় জয়া মাসির দিকে। এতক্ষণ তো মহারাজ লক্ষ্যই করেনি, মায়ের চিন্তায় ছিল। মাসির দিকে নজর যেতেই মহারাজ বলে, মাম্মাম তুমি এখানে ছিলে, আমি তো তোমাকে লক্ষ্যই করিনি, আমি খেয়ালই করতে পারিনি। দিয়ে মামামকে গলা জড়িয়ে ধরে। জয়া মাসি বলে, চিন্তা করছিস কেন তুই এত? আমি তো জানি তুই বরাবরই মাকে খুব ভালোবাসিস। মহারাজ বলে, না না, তুমি কত বছর পর এলে বলো তো? জয়া বলে, হ্যাঁ আমি এসেই তো দেখি পূর্ণিমা উল্টে পড়ে আছে। মহারাজ বলে, আমাদের খুব ভুল হয়েছে, এইভাবে মাকে একা রেখে যাওয়াটা উচিত হয়নি। এরপরে পূজা, ঠাম্মি এরাও চলে আসে। ঠাম্মি বলে, কই কই দেখি। আর মহারাজ বলে, দেখো না দেখো, কি অবস্থা করেছে নিজের, দেখো একবার। পূজা বলে, আমি এক্ষুনি দুধ গরম করে নিয়ে আসছি একটু হলুদ দিয়ে। ওই অজ্ঞান অবস্থাতেই পূর্ণিমা বলে, খাবো না। এই অবস্থাতেই পূর্ণিমা জয়াকে বলে, এই সেই মেয়ে, এই সেই মেয়ে। তখন ঠাম্মি বলে, পূর্ণিমা তো দেখছি যে নিজের ছেলেকে দেখার থেকে নিজের বউকে দেখেই বেশি আগে সুস্থ হয়ে উঠলো। আমার সে খুব আনন্দ পায়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল বৌমাকে দেখার। বলে, কই দেখি তো, সরসর একটু শর্তক দেখি আমি একটু আমার বৌমাকে। এর কাছে গিয়ে বলে, আমি তোমার জয়ার মাসি, পূর্ণিমার বোন আর মহারাজের মাম্মাম। বলে, তোমার গিফটটা ডিউ রইল, আমি তো জানতাম না যে আজকে তোমার সাথে দেখা হয়ে যাবে, এরপরে যেদিন দেখা হবে আমি তোমাকে দিয়ে দেবো, কেমন? পূজা বলে, আপনার আশীর্বাদে আমার উপহার, আমি সেটা পেয়ে গেছি। জয়া মাসির তো পূজাকে খুব ভালো লাগে, পূজাকে আদর করতে থাকে। বলে, নিমা তোর মেজো ছেলের বউ কিন্তু খুব সুন্দর কথা বলে, একটুও বাচাল নই। পূজা বলে, আমি দুধটা গরম করে আনছি, মাম্মাম আপনি মাকে খাইয়ে দিন। জয়া মাসি বলে, ঠিক আছে। মহারাজ ডাক্তারবাবুর কাছে প্রেসক্রিপশনটা চাইলে ডাক্তারবাবু বলে, একটু বাইরে গিয়ে কথা বলি আমরা, এখানে বড্ড ভিড় রয়েছে। তখন জয়ন্ত তারা বলে, হ্যাঁ সত্যিই তো, আমরা সবাই বরং বাইরে যাই, এখানে অনেকটা ভিড় হয়ে গেছে, থাকাটা ঠিক হবে না। বলে সবাই বাইরে চলে যায়। ঘরে শুধু থাকে মহারাজের বাবা, মামাম আর ঠাম্মি। মহারাজের বাবা বলে, কই এই সময় তোমার প্রিয় ছেলে সোমনাথ কই? একটু চোখ কান নাক মুখ খোলা রাখো, তাহলেই তো বুঝতে পারবে যে কে আপন আর কে পর। বলে, দেখেছো জয়া, এখন ওই ছেলের কোনো পাত্তা নেই। ঠাম্মি বলে, আহ এরকম করে কেন বলছিস, যেমনই হোক ওইও তো ওর সন্তান। এদিকে দেখা যায় সোমনাথ আর প্রিয়াঙ্কা একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। সোমনাথ প্রিয়াঙ্কাকে তুমি করে কথা বলে। প্রিয়াঙ্কা বলে, তুমি করে কথা বললে? তখন প্রিয়াঙ্কাও তুমি করে কথা বলতে থাকে। সোমনাথের ভালো লাগে।
সোমনাথ বলে, এত তাড়াতাড়ি আমরা কাছাকাছি চলে আসবো ভাবতেই পারিনি। প্রিয়াঙ্কা তখন সোমনাথের হাতে হাত দিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। সোমনাথ বলে, আমি এই কারণেই তোমাকে এতটা পছন্দ করি, তুমি খুব সাহসী। প্রিয়াঙ্কা হাসতে থাকে। সোমনাথ প্রিয়াঙ্কাকে জানায় যে তার মা তাকে বলেছে যে প্রিয়াঙ্কাকে বিয়ে করবি কিনা। এটা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুশিই হয়। প্রিয়াঙ্কা বলে, তোমার মা খুব উদার। সোমনাথ বলে, সেটা আমি বলতে পারবো না, তবে আমার মা পুরো নারকলের মতো। প্রিয়াঙ্কা বলে, তাহলে তোমার মায়ের মনটা আমি স্পর্শ করতে পেরেছি বলো। হাসে, বলে, আচ্ছা আমি মাকে বলবো যে তুমি বিয়েতে রাজি। প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবতে থাকে, এত সহজে আমি রাজি হব না, আর একটু খেলিয়ে আমি রাজি হব মিস্টার সোমনাথ মুখার্জি। এই সমস্ত কিছু ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। তুমি জানো না সোমনাথ, আমি প্রতিদিন কিসের মধ্যে দিয়ে যাই। আমার এই ক্লাউন স্যালুন, 100টা এমপ্লয়, আমার কি আর বিয়ে করার অবকাশ আছে? সোমনাথের হাতে হাত রেখে বলে, সোমনাথ তুমি প্লিজ হতাশ হয়েও না, একটু আমাকে ভরসা করো, একটু আমাকে সময় দাও। প্রিয়াঙ্কা সোমনাথের বাড়ির সবাইকে বলে রেখেছে সে একটা স্যালুনের মালিক, আর তার আন্ডারে 100টা এমপ্লয় কাজ করে, আর তারাও তাই প্রিয়াঙ্কাকে সেই চোখেই দেখে। সোমনাথের মনটা একটু খারাপ হয়, চুপ করে থাকে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, বেচারা, তুমি তো জানোই না যে আমি কোনো স্যালুনের মালিক নই, শুধুমাত্র একজন কর্মচারী। প্রিয়াঙ্কা বলে, বিশ্বাস করো সোমনাথ, আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমার মা বাবা। সোমনাথ বলে, জানি, ওরা হয়তো আমাকে রিজেক্ট করবেন। প্রিয়াঙ্কা বলে, তুমি বুঝতে পারছো না সোমনাথ, আমার বাবার এত বড় বিজনেস দুবাইতে, আমার মা বাবা দুবাইতে একটা বিলাসবহুল লাইফ লিড করেন। এটা শুনে তো সোমনাথ পুরো অবাক হয়ে যায়, প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। বাবা আমাকে ওনার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিলেন, সেই কারণে আমি এই দেশে ফিরে এসেছি। নিজের পায়ে দাঁড়াবো বলে নিজের ব্যবসা দাঁড় করিয়েছি, এত পরিশ্রম করছি। ক্লাউড স্যালুন আমার স্বপ্ন। সোমনাথ তো হাততালি দিতে থাকে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি সত্যি স্বনির্ভর হবে বলেই এই শহরের মাটি আঁকড়ে পড়ে আছি সোমনাথ। তোমায় আমি অনেক মিথ্যে বললাম, কিন্তু আমার লড়াই এটা মিথ্যে নয়। এগুলোই বলতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। একে মহারাজ ওষুধ কিনে বাড়ি পৌঁছে গেছে, মায়ের ঘরে যাচ্ছে। পূজাও হলুদ দুধ নিয়ে তার মায়ের ঘরে যাচ্ছে। দুজনেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ে, দুজন দুজনকে দেখতে থাকে। পূজা বলে, আপনি মায়ের কাছে যাচ্ছেন, তাহলে এই দুধটা আপনি মামামের হাতে দিয়ে দিন। মহারাজ বলে, আমি কেন দেব, আপনি যান, আপনি গিয়ে দিয়ে দিন। পূজা বলে, আসলে আপনার মা আবার আমাকে দেখলে রেগে যেতে পারে, তার চেয়ে বরং আপনিই দিয়ে আসুন। মহারাজ বলে, আমাকে দেখলেও যে রাগ করবে না সেটা আপনাকে কে বলল? পূজা বলে, মনে হচ্ছে একটু নরম হয়েছেন আপনার প্রতি। মহারাজ বলে, শক্ত হতেও বেশি টাইম লাগবে না, আমি আমার মাকে জন্ম থেকে দেখছি। তখন মিলি আসে, জল শেষ হয়ে গেছে, জল আনতে। পূজা বলে, তুমি কি জল আনতে যাচ্ছ? তুমি এক কাজ করো, তুমি এই দুধটা মাকে দিয়ে দেবে, জলটা আমি নিয়ে আসছি। মহারাজ তখন মিলিকে বলে, নে এই ওষুধগুলো তুই মাকে দিয়ে দিবি, প্রেসক্রিপশনে সব কিছু লেখা আছে, একটু বাবাকে দেখে নিতে বলবি। এদিকে পূজা জল আনতে গেলে মহারাজ বলে, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। পূজা দাঁড়িয়ে পড়ে। মহারাজ বলে, এবার বলুন তো, কেন গেছিলেন আমার পিছন পিছন গ্রামের বাড়ি? পূজা দাঁড়িয়ে থাকে চুপ করে, মহারাজের দিকে তাকায়। বলুন বলুন, কেন গিয়েছিলেন আমার পেছন পেছন গ্রামের বাড়ি? পূজা বলে, আসলে আমি গ্রামের বাড়ি যেতে চাইনি, আমি চেয়েছিলাম আপনার যাওয়াটা আটকাতে। পূজা একটু ভয়ে ভয়ে বলে কথাগুলো। তারপর বলে যে, তাছাড়া বাবাও আপনার যাওয়াটা মেনে নিতে পারছিলেন না, তাই বাবার মুখের দিকে তাকিয়েই আর কি আমি গেছিলাম। মহারাজ আবারও পূজার সামনে চলে আসে, বলে, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে? পূজা আবার ভয়ে ভয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে, পূজা বলে যে, ওরকম মাথা নাড়ার কি আছে, ওই জন্যই আমি গেছিলাম। মহারাজ বলে, সেটা হলেই ভালো, না হলে বিপদ আছে। পূজা আবারও অবাক হয়ে মহারাজের দিকে তাকায়। পূজা বলে, বিপদ কার? মহারাজ বলে, আপনার, আমার, দুজনেরই বিপদ আছে। পূজা একটু অবাক হয়। এটা বলেই মহারাজ চলে যায় বাইরে। আর যেতে যেতে বলে, শুনুন, একটু পড়াশোনায় মন দিন, ঠিক আছে? কালকে আমি টিচার নিয়ে আসবো, যাতে কোনো রকম গাফিলতি না হয়, কোনো রকম ফাঁকিবাজি মারা যাবে না, বুঝতে পেরেছেন? পূজা বলে, আচ্ছা স্যার, বলে হাসতে থাকে। মহারাজ আবার পূজার দিকে তাকায়। পূজা চুপ করে যায়, জিভ কাটতে থাকে। মহারাজ আবার আসে পূজার সামনে। মহারাজ বলে, গুন্ডির সাহস কি দিনে দিনে বেড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, বলে আবার উপরে চলে যায়। মহারাজ উপরে চলে যেতেই পূজারিনী বলে, গুন্ডির সাহস দিনে দিনে বেড়ে যাচ্ছে, আপনি যতই বলুন না কেন, আপনাকে আমি আর এই বাড়ি থেকে যেতে দিচ্ছি না। ওই গ্রামের বাড়িতে তো একদমই নয়, ওখানে মাধুরী জুজু আছে। বলেই পূজার আবার মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে আমার, আমি মাধুরীকে নিয়ে এত ভাবছি কেন? পরে দেখা যায় ঘরের মধ্যে মহারাজ সমানে সোমনাথকে ফোন করছে, কিছুতেই ফোনে পাচ্ছে না। বলে, এর কি মা বাবার প্রতি কোনো দায়িত্ব নেই? এই ছেলেটা চিরকাল এইরকম থেকে গেল, চিরকাল। পূজা আসে মহারাজের জন্য চা নিয়ে, বলে যে, ঠিকই বলেছেন, বাবাও এটাই বলে। মহারাজ বলে, কি বলে বাবা? এটাই বলে যে ছেলেটা চিরজীবন স্বার্থপর, আর তার সাথে এটাও বলে যে আপনি নাকি জীবন দিয়ে সেটা বুঝেছেন। এটা শুনে মহারাজ একটু অবাক হয়। পূজা মহারাজের কাছ থেকে কথা বের করার চেষ্টা করে। প্রথমটা বুঝতে পেরেছি, কিন্তু পরেরটা আমি বুঝতে পারিনি। মহারাজ তখন বলে,
অমনি আপনার গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে বাড়ি এসে? পূজা বলে, আচ্ছা, আপনার সঙ্গে তো আমার বিয়ে হয়েছে, আপনার সম্পর্কে জানার তো অধিকার আমার আছে, আমি তো এটাতে খুব বাড়াবাড়ি কিছু করছি না। মহারাজ চুপ করে থাকে। এরপর পূজা মহারাজকে চা দিলে মহারাজ বলে, আর আপনার চাটা? পূজা তখন মহারাজের দিকে ভাবুক হয়ে তাকিয়ে থাকে। মহারাজ দেখে পূজা তার দিকে তাকিয়ে আছে। মহারাজ চোখটা নামিয়ে নেয়। কিছুক্ষণ পর আবার তাকায়, দেখে পূজা তাও তাকিয়ে আছে। তারপর মহারাজ চুপ করে থাকে। পূজা এই কথাটা শুনে মনে মনে হাসতে থাকে। মহারাজ এরপর চা খেতে শুরু করে। দেখে পূজা তাও তাকিয়ে আছে। মহারাজ চা খেয়েই যায়, ওদিকে পূজা তাকিয়েই থাকে। এবার মহারাজ একটু বিরক্ত হয়, আরো জোরে জোরে শব্দ করে চা খেতে থাকে। পূজার ধ্যান ভঙ্গ হয়েছে। পূজা এরপর নিচে যেতে থাকলে মহারাজ বলে, একটা প্রশ্ন করেছি আপনাকে, উত্তরটা পেলাম না। পূজা তখন আবারও ভাবুক হয়ে মহারাজের কাছে আসে। এসে বলে, রাতের খাবারটা বানাতে হবে, এত রাত্রে আর চা খাবো না, বলে চলে যায়। পূজা যাওয়ার পর মহারাজ বলে, কিছু একটা চলছে ওর মনে, কী চলছে ও নিজেও সেটা বুঝতে পারছে না, কিন্তু মেয়েটা আমার প্রেমে পাগল হওয়ার আগে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে, তাহলে ঘোর বিপদ মহারাজ, আসন্ন বিপদ। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। উড়ানের পর্ব ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে এরকম মজাদার এপিসোড তোমাদের সামনে আমি রোজ নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকালকে উড়ানের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।